আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে চলে এসো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর সর্বশেষ অভিজ্ঞতা সম্পর্কে, অর্থাৎ অধ্যায় 9 সম্পর্কে। অভিজ্ঞতা নাম্বার 9, আঞ্চলিক বৈচিত্র্যতা। বৈচিত্র্যতা যে এত সুন্দর হতে পারে তা আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে অর্থাৎ অধ্যায় 9 থেকে জানতে পারবো। চলো চলে যাই কি বলা হয়েছে এই সেশনটিতে, দেখে আসি। সেশন নাম্বার 1 এবং অভিজ্ঞতা নাম্বার 9, আঞ্চলিক বৈচিত্র্যতা। বৈচিত্র্যতার সৌন্দর্য সম্পর্কে আজ আমরা জানতে চলেছি। অর্থাৎ দেখো, বৈচিত্র্যতা কি এটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। বৈচিত্র্যতা বলতে আমি বুঝি ভিন্নতা। ষষ্ঠ শ্রেণীতে আমরা বাংলাদেশ এর 8টি বিভাগ সম্পর্কে জেনে একটি স্থানীয় বৈচিত্র্যপত্র অর্জন করেছিলাম। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে আমরা 8টি বিভাগ সম্পর্কে জরিপ করেছিলাম এবং জরিপের মাধ্যমে কি তৈরি করেছিলাম বলতো? বৈচিত্র্যতা বা বৈচিত্র্যপত্র একটি তৈরি করেছিলাম। এবার আমরা একটি আঞ্চলিক, আগের বারে তো আমরা কি করেছিলাম? স্থানীয় মানে একটা স্থানের কি করেছিলাম? বৈচিত্র্য পত্র অর্জন করেছিলাম। এবার আমরা একটি আঞ্চলিক বৈচিত্র্য পত্র অর্জন করার লক্ষ্যে কাজ করব। অঞ্চল বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট এলাকা বা কোনো স্থানের নির্দিষ্ট পরিধি। এটি অনেক ছোটও হতে পারে, আবার অনেক আকারে কি হতে পারে? বড়ও হতে পারে। যেমন একটি গ্রাম যেমন নির্দিষ্ট এলাকা হয়, তেমনি বিশ্বেও বিভিন্ন অঞ্চল হতে পারে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন অঞ্চল নিয়েও আমি এই কাজটি করতে পারি। আমরা এবার বিশ্বের একটি অঞ্চলের দক্ষিণ এশিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ দক্ষিণ সাইডটা, বিশ্বের একটি অঞ্চল দক্ষিণ এশিয়া, সেই দক্ষিণ এশিয়া সম্পর্কে জানার চেষ্টা করব এবং সফলভাবে জানতে পারলে আমরা একটি আঞ্চলিক বৈচিত্র্যপত্র অর্জন করতে পারবো। এছাড়া বৈচিত্র্যপত্র অনুমোদন দেওয়ার জন্য আমাদের শিক্ষক এবছর শুরু থেকে আমরা যে প্রকল্প করেছি সবগুলো মূল্যায়নে গুরুত্ব দেবেন। অর্থাৎ আমাদের সেগুলো কি করবে? অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। দেখো, তাহলে এশিয়ার একটি ম্যাপ দেওয়া আছে এবং এশিয়ার এটা হচ্ছে দক্ষিণ এশিয়া সাইডের ম্যাপটি দেওয়া আছে এবং তার মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশের চিত্রটিও দেখা যাচ্ছে। নিচে দক্ষিণ এশিয়া একটি মানচিত্র দেওয়া হলো এবং মানচিত্রটি দেখে কি আমরা বলতে পারি কোনটি কোন দেশ, এবং দেশের মানচিত্রের পাশে দেশগুলোর নাম লিখি। অর্থাৎ আমরা প্রত্যেকটি দেশের পাশে প্রত্যেকটি দেশের নাম লেখার চেষ্টা করবো। অর্থাৎ এই দেশ, এই দেশ, এই দেশ, এই দেশ, এই দেশ, এরকম করে প্রতিটা দেশের নাম কি, এবং আমরা দেখে বুঝতে পারছি এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এরকমভাবে পাকিস্তান, এরকম অনেক দেশ আমাদের দেখা যাচ্ছে। চলো আমরা এই মানচিত্রের পাশেই দেশগুলোর নাম লিখে ফেলি। তো আমরা আমাদের যে দেশের আশপাশের যে দেশগুলো সেগুলোর নাম লিখে ফেলেছি এবং আমাদের দেশ তো আমরা সবাই জানি যে আমাদের দেশ বাংলাদেশ, এটা আমরা সবাই দেখেই চিনতে পারছি, কারণ আমরা প্রায় ছোটবেলা থেকেই মানচিত্র দেখছি, আঁকছি, তাই না? বিভিন্ন প্রতিযোগিতায় তো আমরা আমাদের বাংলাদেশকে চিনতে সমস্যা হয়নি। ইনফ্যাক্ট পাশের দেশ যে ভারত, সেটাও কিন্তু আমরা চিনি, ভারতের মানচিত্র মোটামুটি আমাদের জানা, তাই না? তো তার মানে হচ্ছে এইটার হচ্ছে ইন্ডিয়া। ওকে, তো ইন্ডিয়ার নামটা আমি লিখে ফেললাম। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট একটা পানির ফোঁটার মতন দেখতে, এটার নাম হলো কি জানো? শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কা এরকম দেখতে। আচ্ছা, এরপরে আমাদের ঠিক বাংলাদেশের ঠিক উপরেই কিসের অবস্থান? ভুটানের অবস্থান এবং তার পাশেই নেপালের অবস্থান। তার সাথে সাথে ইন্ডিয়ার পাশে কোন দেশ অবস্থিত? পাকিস্তান, তাই না? ওকে, এর পাশে আমাদের আফগানিস্তান অবস্থিত এবং ঠিক এই যে দেখো কিছু বিন্দু বিন্দু দেখা যাচ্ছে এখানে, আমি একটু বিন্দু বিন্দু বেশি করে দিচ্ছি, তোমরা একটু বইয়ে একটু ভালো মতো দেখতে পাবা। তো এই বিন্দু বিন্দুটাকে বলা হচ্ছে মালদ্বীপস। ওকে, তো আমরা দেখতে পেলাম যে কিছু দেশের মানচিত্র এখানে দেওয়া হয়েছে এবং মানুষের মাঝে যখন মিল রয়েছে তেমনিও রয়েছে অমিল। মানে আমাদের যেমন কিছুটা মিল রয়েছে, তার সাথে সাথে আমাদের অমিলও রয়েছে। যেমন আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের চেহারা সবার একরকম না, বা কথাবার্তা আমাদের সবার একরকম না। তো আমাদের যেমন কিছু মিল রয়েছে, তেমনি রয়েছে কিছু অমিল। জন্মগতভাবে মানুষ কিছুটি মৌলিক ভিন্নতা নিয়ে জন্মায়, যেমন গায়ের রং, দেহের আকৃতি, চেহারার ভিন্নতা। অনেকের গায়ের রং
ভিন্ন হয়, বাবা মায়ের থেকেও ভিন্ন হয়। তারপর আবার হচ্ছে দেহের আকৃতিও পরিবর্তন হয়, খাটো, মোটা, বেটে, লম্বা, এরকম আকৃতির বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এবং চেহারার ভিন্নতা তো আমরা সবাই দেখতেই পাই। আমরা একসঙ্গে বা আলাদাভাবে বড় হওয়ার কারণে মানুষের আচার আচরণে কিছু মিল ও অমিল তৈরি হয়। যেমন আমাদের দেশের মধ্যে এক এক জেলার মানুষ ভিন্ন ভিন্নভাবে বাংলায় কথা বলে। যেমন আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের জেলা রয়েছে, যেমন নোয়াখালী, বরিশাল, যদি আমি এটা বলি। কেন এই নামগুলো বলছি? কারণ নোয়াখালীর মানুষ যেভাবে কথা বলে, বরিশালের মানুষ কিন্তু সেম একই বাংলায় কথা বলছে, কিন্তু ল্যাঙ্গুয়েজের যে টোনটা এটা পরিবর্তন। বা সিলেটের মানুষ দেখবে সিলেটের পুরো ভাষাটাই মনে হয় কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলছে। বা হচ্ছে যারা হচ্ছে পাহাড়ি পার্বত্য এলাকায় থাকে, তাদের যে সংস্কৃতির যে ভাষা সেটাও কিন্তু আলাদা। এরকমভাবে প্রতিটা জেলারই কিছু পরিবর্তন হচ্ছে, ভিন্নতা রয়েছে বাংলা ভাষার মধ্যে। তো বাংলা কথায় কি পাওয়া যায়? ভিন্নতা পাওয়া যায়। আবার বিভিন্ন নৃজাতি গোষ্ঠী ভিন্ন ভিন্ন ভাষা কথা বলে থাকে। কিন্তু এখন আমরা দেশকে নিয়ে কিছু চিন্তা করি, মানে আমাদের দেশ নিয়ে চিন্তা করি। দেশের যেমন আমাদের কথার ভ্যারাইটিস আছে, যেমন আমরা বাঙালিতে বাংলা ভাষায় কথা বলি, ভারতীয়রা হিন্দি ভাষায় কথা বলে, বা পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলে। এইরকম প্রতিটা দেশের নির্দিষ্ট কি রয়েছে? ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখন আমরা সবাই প্রায় একই রকম করে দেশকে ভালোবাসার চিন্তা করি। আমরা সবাই কিন্তু নিজের মাতৃভূমিকে, নিজ নিজ মাতৃভূমিকে সবাই ভালোবাসি, তাই না? তাই সবাই দেশ নিয়ে ভাববো এবং দেশের ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। আমরা 10 বছর পর বাংলাদেশের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন দেখতে চাই, তা এই বক্সের ভিতরে নিচে লিখে। অর্থাৎ আমরা মানে আমি বেসিক্যালি, ধরো তুমি তোমার 10 বছর পর, ঠিক আছে, এই ক্লাস থেকে আরো 10 বছর পর তুমি কি দেখতে চাও বা বাংলাদেশের কি পরিবর্তন দেখতে চাও, তা তুমি এই বক্সে লিখবে। এটা তোমাদের কাজ। তোমরা সবাই কি পরিবর্তন দেখতে চাও তোমরা তোমাদের বইয়ে লিখে ফেলবে। ওকে, তো দেখো এরপরে কি বলা হয়েছে। উপরের লাইনে আমরা এবং আমার বন্ধুরা বাংলাদেশ নিয়ে ভাবনা মিল দেখলে দেখবো আমরা অনেকেই একই রকম ভাবনা ভেবেছি। অনেক সময় কি বন্ধুর মিল কিন্তু অনেক হয়, যে কারণে কি দেখবো যে বন্ধু যেটা চিন্তা করে তুমিও সেটা চিন্তা করো, এরকম অনেক সময় হয়ে থাকে। আবার অনেকে ভিন্ন কিছু লিখেছে, কারণ এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। অনেকে হয়তো বা ভাবতে চায় যে আমাদের বাংলাদেশ 10 বছর পর পরিবর্তন হয়ে সকল হচ্ছে কাজগুলোই, যেগুলো অনেক কঠিন কাজ রয়েছে, সব রোবট দ্বারা করানো হবে। এরকম চিন্তা ভাবনাও আসতে পারে যে আমরা আর হচ্ছে রিক্সা চালক থাকবে না, রিক্সা সব হচ্ছে রোবট, এক ধরনের গাড়ি হবে যার মাধ্যমে আমরা বসবো এবং গাড়ি অটো চলবে রিমোট কন্ট্রোলের মতন। সো এইরকম যদি হতো তাহলে আরো বেশি ভালো হতো, তাই না? তো এইরকম অনেকের চিন্তা ভাবনা হতে পারে, আবার ভিন্নও হতে পারে। বিভিন্ন কারণে আমাদের এই আচরণ বা চিন্তা ভাবনার মধ্যে ভিন্নতা তৈরি হয়ে থাকে বা হতে পারে। মনে করো 100 বছর আগে একজন মানুষ যে বাংলাদেশ এর যে অঞ্চলে আমি এখন বসবাস করছি, সে অঞ্চলে 100 বছর আগে মানুষ বসবাস করতো, অবশ্যই করতো। ঠিক আমরা এখন যে অবস্থানে রয়েছি বা যে এলাকায় রয়েছি, যেমন এখন আমি শেওড়াপাড়ায় অবস্থান করছি, ঠিক 100 বছর পরে শেওড়াপাড়ায় এই সকল জায়গায় নিশ্চয়ই মানুষ বসবাস করতো। আর যদি মানুষ বসবাস না করে থাকে তাহলে এটা কেমন ছিল? নিশ্চয়ই তো এই জায়গাগুলো ছিল, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের বসবাসের স্টাইল এবং আমাদের বসবাসের স্টাইল কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। দেখো এরপরে বলা হয়েছে আমি এবং সে 100 বছর আগের একজন মানুষ, আমরা দুজন এক জায়গায় বসবাস করেও আমাদের আচরণ বা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কারণ সময়ের পরিবর্তনের কারণের ফলে কিন্তু এই সকল পরিবর্তন ঘটে থাকে। পার্থক্যগুলো কি হতে পারে বলতে পারো? অর্থাৎ আমাদের এই যে আমি এবং আমার 100 বছর পূর্বে এইখানে অবস্থানরত, অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো সেইখানে অবস্থানরত 100 বছর আগের যে মানুষটার, তার কি অবস্থা ছিল বা তোমার কি অবস্থা বর্তমানে, সেইটার কিন্তু তোমাদের এখানে প্রশ্ন করা হয়েছে এবং পার্থক্যের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই প্রথম ঘরটিতে বলা হয়েছে এই ঘরে আমার মুখের অবয়ব আঁকি, মানে আমার নিজের চিত্রটা আঁকি। তোমরা কি করবে? তোমাদের নিজস্ব যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে সুন্দর কাঠা দিয়ে লাগিয়ে দিবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, আঁকতে বলা হয়েছে,
আর নিজের অবয়ব আঁকতে যে আবার উল্টাপাল্টা আঁকা হবে, তার জন্য ছবি অ্যাটাচ করে দিলেই হবে। আচ্ছা, তার সাথে বলা হচ্ছে 100 বছর আগে একজন মানুষের মুখের অবয়ব আঁকি। তা এখন 100 বছর আগের যদি অবয়ব এঁকে থাকি, যদি তুমি মেয়ে হও তাহলে তুমি তোমার দাদির ছবি, দাদিকে জিজ্ঞেস করবা, যদি দাদি বেঁচে থাকে তাহলে জিজ্ঞেস করবে তার 100 বছর হয়েছে কিনা, অথবা বাবা মাকে জিজ্ঞেস করতে পারো যদি 100 বছর হয়। তোমার ফ্যামিলির মধ্যে যার 100 বছর হয়েছে তার যদি কোনো ছবি থাকে, সেই ছবিটা তুমি এখানে বসাতে পারো। ওকে। আচ্ছা, যদি তুমি ছেলে হও সেক্ষেত্রে দাদার ছবি, বা সেই ক্ষেত্রে তোমার ফ্যামিলির অন্য কারো ছবি তুমি এখানে বসাতে পারো। সেই ক্ষেত্রে কি হবে, আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। কি কি পার্থক্য হতে পারে দেখো। প্রথমেই আমাদের পার্থক্যের কথা বলা হয়েছে যে আমি বিদ্যুতের আলো ব্যবহার করে রাতে পড়াশোনা করতে পারি। ওই সময় বিদ্যুৎ ছিল না, তাই তার সময় বিদ্যুৎ ছিল না বলে সে ওই রাতের টাইমটা কাজে লাগাতে পারছিল না। আচ্ছা, এরপরে কি, আমি মোটর চালিত গাড়িতে চড়ি। আচ্ছা, তখনকার সময় মোটর চালিত গাড়ি ছিল না 100 বছর পূর্বে, তখন তিনি হয়তো গরুর গাড়িতে চড়তেন অথবা পায়ে হেঁটে যেতেন, তাই না? আচ্ছা, এইরকম কিছু পার্থক্য আমরা চলো লিখে আসি। দেখো কি বলা হয়েছে। তো 3 নম্বরে দেখো কি বলেছি, আমি যোগাযোগ করার জন্য মোবাইল ফোন ব্যবহার করি। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার জন্য বা কথাবার্তা বলার জন্য কি এখন খুব শর্টকাট পদ্ধতিতে মনে হয় কি জানি মোবাইল ফোন, তাই না? এই যে তোমরা এখন ভিডিওটা দেখছো মোবাইল ফোনে, আবার কেউ দেখছো ল্যাপটপে বা কম্পিউটারে, কিন্তু ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে করছো। সেই ক্ষেত্রে আমরা যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করতাম, কিন্তু আগেকার সময় ঠিক 100 বছর পূর্বে ইলেকট্রনিক পদ্ধতি বেশি বিস্তার ছিল না। এবং তুমি যেখানে বসবাস করছো বাংলাদেশে কিন্তু এরকম ইলেকট্রনিক পদ্ধতি ছিল না 100 বছর আগে। সেই ক্ষেত্রে তিনারা কি করতেন, তিনারা চিঠি আদান প্রদান করে যোগাযোগ করতেন। তাহলে তিনি হয়তো চিঠি আদান প্রদান করতেন, অর্থাৎ চিঠির মাধ্যমে সে যোগাযোগ করতো। আচ্ছা, 4 নম্বরে দেখো আমি বলেছি যে আমি টেলিভিশন দেখি, অর্থাৎ আমরা কিন্তু টেলিভিশন দেখি, টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রাম দেখি, এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং আমরা এই টেলিভিশনের মাধ্যমে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামে কিন্তু আমাদের শিক্ষণীয় বিভিন্ন ভিডিও থাকে, যেগুলো আমরা দেখে উপভোগ করতে পারি, বা বিনোদন টাইম যেগুলো আমরা এখন টেলিভিশনের মাধ্যমে পাচ্ছি। কিন্তু আগেকার সময় টেলিভিশন ছিল না, সেই ক্ষেত্রে তারা কি করতো, উপভোগ করার জন্য বা বিনোদন পাওয়ার জন্য তারা কি করতো, তিনি হয়তো রেডিও শুনতেন। আগেকার সময় কিন্তু রেডিও খুব বেশি শোনা হতো, বিভিন্ন ধরনের রেডিওতে বিভিন্ন প্রোগ্রাম হতো, যেগুলো রেডিওর মাধ্যমে শুনে তারা আনন্দ করতো বা বিনোদন নিত। আচ্ছা, 5 নম্বরে আমি বলেছি যে আমি ই লার্নিং এর মাধ্যমে সহজে পড়াশোনা করতে পারি। যেমন এখন তোমরা বর্তমানে ই লার্নিং পদ্ধতিতে পড়াশোনা করছো, আর ই লার্নিং হলো ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে যে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় ই লার্নিং। আর এই ই লার্নিং এর মাধ্যমে যে আমরা পড়াশোনা করছি, তাহলে খুব সহজেই কিন্তু তুমি হাতের কাছেই কোথাও যাওয়া লাগছে না, তুমি খুব সহজেই কিন্তু এটি পড়াশোনা করতে পারছো। যে কোনো কিছু সার্চ দিয়ে তুমি যেটা বুঝতেছো না সেটা সাথে সাথে পেয়ে যাচ্ছ, তাই না? আর এটাই মাধ্যমে তোমার পড়াশোনা যেমন সুবিধা হচ্ছে, কিন্তু আগেকার ঠিক 100 বছর পূর্বে কিন্তু এই সুবিধাটা ছিল না। সেক্ষেত্রে তারা কি করতো, তাদের সময় ই লার্নিং মাধ্যম ছিল না, তখন তারা কি করতো, বিভিন্ন শিক্ষকের কাছে গিয়ে পড়াটা বুঝে আসতো, বা তাদের এরকম ব্যবস্থা না থাকার কারণে খুব কষ্ট করতে হতো। তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতি হতো, যে তারা যেটা বুঝতে পারছে না, ইনস্ট্যান্ট পাচ্ছে না, বা কোনোদিন জানতেও পারে না এরকম কিছু আছে। যেমন তোমরা কোনো কিছু না জানলে এখন তোমরা ডিকশনারিতে সার্চ করো, বিভিন্ন অর্থ না বুঝতে পারলে যে এটা কি হবে, তাহলে আমাদের ডিকশনারি আছে, তাহলে আমরা কি করি, গুগলে বা যে কোনো জায়গায় গিয়ে ডিকশনারিতে সার্চ করে কিন্তু আমি খুব সহজে সেই অর্থটা জেনে যাচ্ছি। কিন্তু আগেকার সময় এই যে ই লার্নিং পদ্ধতি না থাকার কারণে অনেকের বাসায় ডিকশনারি যে বইটা সেটাও ছিল না, যে কারণে তাদের অনেক কষ্ট করে কিন্তু তাদের পড়াশোনা করতে হতো। তাহলে 100 বছর আগের যে মানুষের যে পরিস্থিতি, তার সাথে কিন্তু আমাদের পরিস্থিতি কিন্তু অনেক বেটার। এবং এটা হয়েছে কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিস্তারের মাধ্যমে কিন্তু আমাদের এই সকল সুবিধা এসেছে। আগামী সেশনের প্রস্তুতি হলো উপরের খালি জায়গা আমার আর 100 বছর আগের মানুষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে বলে মনে হয় তা লিখব। অর্থাৎ তুমি তোমার এবং তোমার 100 বছর আগের যে যার কথা তুমি উল্লেখ করছো সেগুলো সম্পর্কে লিখবে। যেমন আমি এখানে কিন্তু 5টি কিন্তু লিখেই দিয়েছি, কিন্তু তোমরা চাইলে আরো ভিন্নতা রেখে তোমরা তোমাদের মন মতো কিছু লিখতে পারো। ওকে, পার্থক্যগুলো লেখার সময় লক্ষ্য রাখবো সেগুলো যেন আচরণ ও চিন্তা ভাবনার মাধ্যমে পার্থক্যটা হয়, অর্থাৎ আমাদের আচরণের দিক থেকেও পরিবর্তন। যেমন আমাদের দেখো, আমরা এখন যেমন টেলিভিশন দেখে উপভোগ করছি, একটা পরিবর্তন এসেছে যে আগে রেডিও দেখে আমরা রেডিও শুনে শুনে আমরা কি করতাম, রেডিও শুনে শুনে আমরা সেটা বিনোদন নিতাম। এখন আমরা যোগাযোগের জন্য খুব শর্টকাট একটা টেকনিক ব্যবহার করি, যেমন মোবাইল ফোন বা ইলেকট্রনিক পদ্ধতিতে। আগে কিন্তু এই সকল পদ্ধতিতে না থাকার কারণে আমরা ডাক বিভাগের মাধ্যমে আমরা চিঠি আদান প্রদান করতাম। এই আমাদের আচরণ এবং চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। তার এবং আমার বাহ্যিক রূপটা সেখানে কিন্তু দেখতে কেমন তার পার্থক্য
লিখতে হবে না, অর্থাৎ আমাদের মানে বাহ্যিকভাবে চিন্তা ভাবনা কেমন সেইটা আমাদের লিখতে হবে, বা আচরণ বা ভাবনা কেমন সেটা আমরা লিখবো, কিন্তু আমাদের যে ফেসের যে ধরনটা বা ফেসের যে হচ্ছে পার্থক্য, যে সেই পার্থক্যটা কিন্তু আমাদের এখানে দেখাতে হবে না। যা দেখাতে হবে আমি কিন্তু তোমাদের লিখিয়ে দিয়েছি, তাই তোমরা কি করবে এটাও লিখতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের মন মতো তোমরা চিন্তা করে এখানে ফিল আপ করতে পারো। এবং আমি এখানে কিন্তু অবয়বটা দিচ্ছি না, কারণ এখানে তোমরা তোমাদের নিজস্ব ছবি আঁকানোর থেকে ছবি লাগিয়ে নিলেই ভালো হবে। তাই তুমি তোমার নিজস্ব ছবি এখানে লাগাবে, এবং 100 বছর আগে তোমার দাদি বা দাদা বা নানা যার বয়স 100 বছর হয়ে গেছে তার ছবি, যদি না থাকে তাহলে বুড়ি আম্মা বা বড় আম্মা বা বড় আব্বার ছবিও তুমি এখানে লাগাতে পারো। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।